গল্পঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে থাকছে বিশ্ব রাজনীতির 100 বছর বইটির চতুর্থ অধ্যায়, লিগ অফ নেশনস। Unfortunately, the League faltered in 1930s as several revisionist states pursued their radical goals by act of aggression. Conway W. Henderson, International Relation, Conflict and Cooperation at the turn of the 21st century, 1998. প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একটি বিশ্ব সংস্থা লিগ অফ নেশনস এর জন্ম যেমন ওই সময় বিশ্ববাসীকে আশার আলো দেখিয়েছিল, তেমনি মাত্র কয়েক বছরের মধ্যে সংস্থাটির অবলুপ্তি বিশ্ববাসীকে নিমজ্জিত করেছিল হতাশার সাগরে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ব পরিস্থিতিকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। সমগ্র মানবজাতির ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। এর ব্যাপকতা ও ধ্বংসযজ্ঞ সমগ্র বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছিল। এমন অবস্থায় চিন্তাশীল ব্যক্তিরা ভাবতে থাকেন কিভাবে যুদ্ধের সম্ভাবনা বন্ধ করে আন্তর্জাতিক শান্তি স্থায়ী করা যায়। কোনো সময় সম্ভব ছিল এই বিরোধের নিষ্পত্তির জন্য বল প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ পন্থা গ্রহণের জন্য চিন্তাভাবনা করার প্রয়োজন। প্রথম বিশ্বযুদ্ধে ধ্বংসলীলা এই চিন্তাধারাকে আরও প্রবল করে। পোপ পঞ্চম বেনেডিক্ট 1917 সালে আর যুদ্ধ না করে আপোষ ও আলোচনা দ্বারা আন্তর্জাতিক বিরোধ মেটাবার আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1917 সালে 2 এপ্রিল প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের শান্তি স্থাপনের জন্য তার 14 দফা নীতি ঘোষণা করেন। এই চতুর্দশ নীতির 14 নং ধারায় বলা আছে, বৃহৎ এবং ক্ষুদ্র সকল রাষ্ট্রের স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। উড্রো উইলসন বলেছিলেন, "An evident principle runs through the whole program I have outlined. It is the principle of justice to all people and nationalities and their right to live on equal terms of liberty, safety with one another, where they be strong or weak." প্যারিসের শান্তি সম্মেলন অর্থাৎ 1919 সালের প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের প্রস্তাব উত্থাপিত হলে 19 সদস্যের এক কমিটি লিগ অফ নেশনস গঠনতন্ত্র রচনায় দায়িত্ব নেয়। উইলসন এই সমিতির প্রধান ছিলেন। এই সমিতি লিগ অফ নেশনস গঠনের জন্য একটি খসড়া সংবিধান রচনা করেন। প্যারিসের সম্মেলনে খসড়াটির অনুমোদন করা হয় এবং ভার্সাই সন্ধির প্রথম খণ্ডে এই খসড়া গৃহীত হয়। এর ফলে লিগ অফ নেশনস গঠিত হয়। এখানেই একটা কথা বলে রাখা প্রয়োজন যে 19বিংশ শতাব্দী শিল্প বিপ্লবের ফলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারিত হয়। এতে করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও প্রভাবিত বা আবির্ভাব ঘটে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু সমিতি সেই সময় গঠিত হয়। আন্তর্জাতিক সংগঠনের পদ্ধতি ও কৌশলগত দিক থেকে বেশ কয়েকটি চুক্তি ও কমিশন যথেষ্ট গুরুত্বের দাবি রাখে তখন। এগুলোর মধ্যে 1814 সালের ভিয়েনা চুক্তি, 1874 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রভৃতির উল্লেখযোগ্য। অতঃপর 1899 সালে প্রথমে হেগ সম্মেলন এবং 1907 সালে দ্বিতীয় হেগ সম্মেলনে আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ গৃহীত হয়েছিল। ওই দুটো সম্মেলনে যৌথ নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধী মীমাংসার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছিল। 1914 সাল যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন থেকেই শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক স্থায়ী সংগঠন প্রতিষ্ঠার দাবিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কতিপয় নেতৃবৃন্দ দাবি উত্থাপন করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ যুদ্ধের শুরুতেই কিছু শান্তি রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা পরিকল্পনা গ্রহণে সচেষ্ট হয়েছিলেন। আমেরিকার সাবেক রাষ্ট্রপতি
ট্যাফটের নেতৃত্বে ইতিমধ্যে শান্তির জন্য লীগ প্রতিষ্ঠা হয়েছিল। প্রেসিডেন্ট উড্রো উইলসন 1913 থেকে 1921, রুজভেল্ট 1901 থেকে 1909 এর সাথে সম্পৃক্ত ছিলেন। এদিকে 1917 সালে পোপ পঞ্চদশ বেনেডিক্ট সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য একটি স্থায়ী কেন্দ্রীয় সংস্থা গঠনের দাবি জানিয়েছিলেন। 1919 সালের 28শে এপ্রিল প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 32টি দেশের প্রতিনিধিরা যোগ দেয়, আর এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট উড্রো উইলসন। প্রতিনিধিবর্গ সম্মতিক্রমেই একটি চুক্তির মুসাবিদা রচনা করেন তারা। 1920 সালে 10 জানুয়ারি বিশ্বের সর্বপ্রথম আন্তর্জাতিক সংস্থা হিসাবে লিগ অফ নেশনস এর কাজ শুরু হয়। এই লিগ অফ নেশনস এর প্রথম মহাসচিব নিযুক্ত হয়েছিলেন স্যার এরিক ড্রাম। কিন্তু দুঃখজনক হচ্ছে যে প্রত্যাশা নিয়ে লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রত্যাশা লীগ পূরণ করতে পারেনি। লীগের কাউন্সিলের আগ্রাসী রাষ্ট্র ও শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকলেও কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। ফলে লিগ অফ নেশনস অকার্যকর হয়ে পড়ে ও আপনা আপনি বিলুপ্ত হয়ে যায়। লিগ অফ নেশনসের গঠন কেমন ছিল তা আমরা জানব। লিগ অফ নেশনস এর পরিচালনার জন্য 5টি স্থায়ী সদস্য দেশ নিয়ে একটি পরিষদ বা কাউন্সিল গঠিত হয়। ওই পরিষদে 4টি স্থায়ী সদস্য থাকবে, তাও স্থির হয়। 5টি স্থায়ী রাষ্ট্র ছিল ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি ও জাপান। মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অফ নেশনসে যোগদান না করায় স্থায়ী সদস্য পদ 4টি দেশ বহাল থাকে। যেসব মিত্রশক্তি লিগ অফ নেশনসের চুক্তিতে স্বাক্ষর করেছিল তারা হলো প্রথম পর্যায়ের সদস্য। এদের সংখ্যা ছিল 40টি। আর বিজিত শক্তিসমূহের মধ্য থেকে যারা পরবর্তীতে লিগ অফ নেশনসে যোগ দিয়েছিল তারা ছিল দ্বিতীয় পর্যায়ের সদস্য। এই দ্বিতীয় পর্যায়ের সদস্যদের সংখ্যা ছিল 50 এর উপরে। লিগ অফ নেশনস 3টি প্রধান শাখা নিয়ে গঠিত হয়েছিল। প্রথম সাধারণ সভা বা অ্যাসেম্বলি, কাউন্সিল দ্বিতীয়, এবং তৃতীয় হচ্ছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। সাধারণ সভা লিগ অফ নেশনসের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়েছিল। এতে প্রত্যেক সদস্য রাষ্ট্র 3 জন করে সদস্য প্রেরণ করত। তবে প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি মাত্র ভোট দেওয়ার অধিকার স্বীকৃত ছিল। এতে একজন সভাপতি এবং 8 জন সহ-সভাপতি নির্বাচিত হতেন। সাধারণ সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 6টি স্থায়ী কমিটি তৈরি ছিল। এগুলো হলো সাংগঠনিক ও আইন সংক্রান্ত কমিটি, প্রযুক্তি সংক্রান্ত কমিটি, আয় ব্যয় সংক্রান্ত কমিটি, অর্থ সংক্রান্ত কমিটি, সামাজিক ও সাধারণ বিষয়ক কমিটি এবং সর্বশেষ রাজনীতি বিষয়ক কমিটি। প্রতিটি কমিটির একজন নির্বাচিত সভাপতি ছিলেন। সাধারণ সভার কার্যাবলী নিম্নরূপ। লিগ অফ নেশনসের মহাসচিব নির্ধারণ করা হবে এই সাধারণ সভায়। লীগের বাৎসরিক বাজেট আলোচনা করা হবে। লীগ পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করা, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক নির্ধারণ করা, যে কোনো রাজনৈতিক বিষয়ে সুপারিশ আকারে সিদ্ধান্ত গ্রহণ এর কাজ ছিল। বিশ্বশান্তির জন্য অপরিহার্য যে কোনো প্রশ্নে এখানে উত্থাপিত হতো। লিগ অফ নেশনস এর কোনো সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতির প্রয়োজন ছিল। শুধু কোনো নতুন সদস্যদের সদস্যপদ প্রদানের বেলায় 2/3 ভোটেই যথেষ্ট ছিল। প্রতি বছর জেনেভায় সাধারণ সভার অধিবেশন বসত। লিগ অফ নেশনসের সমগ্র কার্যকলাপের মধ্যে সর্বমোট 20টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এ পর্যায়ে আমরা জানব লিগ অফ নেশনসের দ্বিতীয় প্রধান শাখা, যেটা হচ্ছে কাউন্সিল সম্পর্কে। কাউন্সিল ছিল লিগ অফ নেশনের সর্বাধিক গুরুত্বপূর্ণ শাখা। লীগ চুক্তিপত্রের প্রণেতাগণ এ মনোভাব নিয়েই এই শাখাটি গঠন করেছিলেন। কনসার্ট অফ ইউরোপের ধারণা এদেরকে উদ্বুদ্ধ করেছিল। কাউন্সিলে ছিল 2 ধরনের সদস্য, যথা স্থায়ী ও অস্থায়ী। স্থায়ী সদস্য ছিল 5টি, যথা ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান। কাউন্সিলের অস্থায়ী সদস্য ছিল 4টি এবং তারা অন্যান্য সদস্য রাষ্ট্রের মাধ্যমে নির্বাচিত হতো।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অফ নেশনসে যোগদান করতে অস্বীকৃতি জানালে এর সদস্য সংখ্যা এসে দাঁড়ায় 8টিতে। 1926 সালে জার্মানি এবং 1934 সালে রাশিয়া কাউন্সিলের স্থায়ী সদস্যপদ লাভ করে। এছাড়া 1936 সাল নাগাদ এই সদস্য সংখ্যা 11তে উন্নতি করা হয়। এই কাউন্সিলের অধিবেশনে বছরে 3 বার বসত। এছাড়া প্রয়োজন বোধে মাঝে মধ্যে এর বিশেষ অধিবেশনও বসত। লিগ অফ নেশনস এর কাউন্সিল এর ক্ষমতা ও কার্যাবলী নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। বিশ্ব শান্তি রক্ষার বিষয়াদি সম্পর্কে আলোচনা করা, অস্ত্র উৎপাদন ও নিরস্ত্রকরণ সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সীমানা নির্ধারণ, সংখ্যালঘু সমস্যা চিহ্নিত করে তার সমাধান, সদস্য রাষ্ট্রের সার্বভৌম আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, সকল প্রকার আগ্রাসী মনোভাব রহিত করা, চুক্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, লিগ অফ নেশনসের সচিবালয়ের বিভিন্ন নিয়োগ অনুমোদন করা, লীগের সাধারণ সভাকে বিভিন্ন সংবাদ এবং তথ্য সরবরাহ করে সাহায্য করা, বিভিন্ন কমিশনের নানাবিধ বিষয় সুপারিশ এ কাউন্সিলে অনুষ্ঠিত হতো। এ থেকে বোঝা যায় যে এই কাউন্সিল ছিল যথেষ্ট দায়িত্ববান এবং শক্তিশালী একটি শাখা। এরপর আসা যাক তৃতীয় প্রধান শাখা অর্থাৎ সচিবালয়। লিগ অফ নেশনসের তৃতীয় গুরুত্বপূর্ণ শাখা ছিল সচিবালয়। এটি লীগের মহাসচিবদের অধীনে স্থাপন করা হয়েছিল। লীগের পরিষদের অনুমতি ক্রমেই সচিবালয়ের কর্মচারী নিয়োগের দায়িত্ব মহাসচিবের উপর অর্পিত হতো। মহাসচিবের অধীনে কয়েকশো কর্মচারী, 2 জন ডেপুটি সেক্রেটারি এবং 2 জন আন্ডার সেক্রেটারি কর্মরত ছিলেন। সচিবালয়ের উপরে নিম্নবর্ণিত দায়িত্ব এবং কর্তব্য অর্পণ করা হয়েছিল: লীগের সাধারণ সভা এবং কাউন্সিলের নির্দেশনা সমূহ কার্যকারী করা, লীগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ, লীগের সাধারণ সভা এবং কাউন্সিলের কার্যপ্রণালী প্রণয়ন, লীগের কার্যাবলী সম্পর্কে প্রতিবেদন রচনা করা, আন্তর্জাতিক সংযোগ রক্ষা করা, বিভিন্ন দেশের খবরাখবর সংগ্রহ করা, এ সম্পর্কে বিভিন্ন পুস্তক প্রকাশ করা, লীগের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয় ও সমস্যা সম্পর্কে খোঁজ খবর রাখা এবং পক্ষের অভিযোগ পরিষদের নিকট প্রেরণ করা। একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা হিসাবে লীগের সংস্থাসমূহের মধ্যে সংযোগ রক্ষা করা। বস্তুত লিগ অফ নেশনসের সকল বিভাগেই সচিবালয়ের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল ছিল। প্রকৃতপক্ষে সচিবালয় লিগ অফ নেশনসের মধ্যমণিতে পরিণত হয়েছিল। আন্তর্জাতিক বিচারালয়। লিগ অফ নেশনসের চুক্তিপত্রে একটি স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। চুক্তিতে 14 নং ধারায় বর্ণনা করা হয়েছে যে লীগ একটি স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় গঠনের পর তা অনুমোদনের জন্য সদস্য রাষ্ট্রের নিকট পেশ করবে। 18 জন বিচারক নিয়ে এই বিচারালয় গঠিত হতো। এদের কার্যকালের মেয়াদ ছিল 9 বছর। বিচারপতিগণ সদস্য রাষ্ট্রসমূহের কর্তৃক নির্বাচিত হতেন। নেদারল্যান্ডের হেগে এর বিচারালয় স্থাপিত হয়েছিল। আন্তর্জাতিক বিচারালয়ের কার্যাবলী ও দায়িত্ব ছিল: আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক সমস্যাদির ক্ষেত্রে বিচার কার্য পরিচালনা করবে। আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক চুক্তিসমূহের ব্যাখ্যা প্রদান করবে। আন্তর্জাতিক বিচারালয় আইনের ব্যাখ্যা প্রদান করবে। এছাড়া আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি লঙ্ঘনের বিচার করতে পারবে তারা। সাধারণ সভা অথবা পরিষদ কর্তৃক অনুরোধপ্রাপ্ত হয়ে যে কোনো বিরোধ বা প্রশ্ন, উপদেশ বা ব্যাখ্যা প্রদান করবে এই আন্তর্জাতিক বিচারালয়। এরপর আসা যাক আন্তর্জাতিক শ্রম সংস্থা। লীগ চুক্তিপত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থা নামে কোনো উল্লেখ না থাকলেও 23 নং ধারায় নারী, পুরুষ, শিশুদের শ্রম দানের মানবিক পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব এর উপর বর্তায়। লীগের সকল সদস্যই আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য ছিল। তবে লীগের সদস্য ছাড়াও এই সংস্থার সদস্য হওয়া যেত। যেমন 1926 সালে পূর্ব জার্মানি লীগের সদস্য না হয়েও এই আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য হয়েছিল।
প্রত্যেক সদস্য রাষ্ট্র থেকে 4 জন প্রতিনিধি এই আন্তর্জাতিক শ্রম সংস্থায় যোগদান করতে পারতেন। এদের মধ্যে 1 জন শ্রমিক, 2 জন মালিক, 2 জন সরকারের প্রতিনিধি থাকতেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা সাধারণ বৈঠকে 2/3 ভোটে যে কোনো সুপারিশ গ্রহণ করা যেত। মাসে অন্তত একবার বৈঠক বসবে বলে স্থির করা হয়। পরিচালক মণ্ডলী 32 জন সদস্য ছিল। তার মধ্যে 8 জন শ্রমিকদের পক্ষে, 8 জন মালিকদের পক্ষে, 16 জন সরকারের পক্ষে। পরিচালক মণ্ডলীর পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থার দপ্তর পরিচালনার জন্য মহাসচিব নিযুক্ত হতেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যাবলী ও দায়িত্ব ছিল নিম্নরূপ: শ্রমিকদের জন্য শ্রম নীতি নির্ধারণ করা, শ্রমিকদের জন্য কল্যাণকর আইন ও প্রথা প্রবর্তন এর পদক্ষেপ গ্রহণ করা, সামাজিক ন্যায় নীতি, বিভিন্ন পত্রপত্রিকা ও পুস্তক প্রকাশ করা, শ্রমিকদের বেতন ভাতাদির বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, শ্রম সংক্রান্ত আইনের বিষয় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন পেশ করা এর কার্যাবলী ছিল। এই আন্তর্জাতিক শ্রম সংস্থা কেন্দ্রীয় দপ্তর ও সচিবালয় জেনেভায় প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আসা যাক গুরুত্বপূর্ণ আলোচনা, অর্থাৎ লিগ অফ নেশনস এর ব্যর্থতার কারণ। লিগ অফ নেশনস এর ব্যর্থতার কারণসমূহ নিম্নে আলোচনা করা হলো। বৃহৎ শক্তির অনুপস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অফ নেশনসে যোগদানে অস্বীকৃতি জানায়। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন লিগ অফ নেশনসের প্রধান প্রণেতা ছিলেন। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অফ নেশনসে যোগদানে অস্বীকৃতি জানায়। লীগের চুক্তিপত্র ভার্সাই সন্ধির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। সুতরাং ভার্সাই চুক্তি অনুমোদন না করার অর্থ হল লিগ অফ নেশনসে যোগদানের সম্ভাবনা বাতিল করা। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি ছিল লিগ অফ নেশনসের উপর প্রচণ্ড আঘাতস্বরূপ। মতনৈক্য। বিজয়ী এবং বিজিত রাষ্ট্রগুলোর মধ্যে মতনৈক্য এবং জার্মানিকে সর্বোত্তমভাবে পঙ্গু করে রাখার চেষ্টা লীগের মতো একটি আন্তর্জাতিক সংস্থার সফলতার ক্ষেত্রে অন্তরায় হিসাবে বিবেচিত হয়। জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। জাতীয় স্বার্থের ক্ষেত্রে রাষ্ট্রসমূহ অতিমাত্রায় প্রবাহিত ছিল, ফলে লীগের প্রতি তাদের অখণ্ড আনুগত্য জন্মায়নি। আন্তর্জাতিক স্বার্থের খাতিরে জাতীয় স্বার্থ ত্যাগ করার মনোবৃত্তি তখন কোনো দেশেরই ছিল না। এ কারণে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের নিজেদের স্বার্থের খাতিরে লীগের নীতি ও শর্ত উপরে প্রভাব বিস্তার করতে শুরু করে। সামরিক বাহিনীর অনুপস্থিতি ছিল লিগ অফ নেশনসের ব্যর্থতার অন্যতম কারণ। আন্তর্জাতিক শান্তি যুদ্ধ প্রতিরোধের জন্য প্রয়োজন ছিল আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠন করা। লীগ ক্রমান্বয়ে আক্রমণ বন্ধের জন্য কেবল প্রস্তাব গ্রহণ করতে পারত। সেই প্রস্তাব কার্যকর করার মতো কোনো সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা ছিল না এই লিগ অফ নেশনসের। এর ফলে আক্রমণকারী কর্তৃক নির্দেশ লঙ্ঘনের ক্ষেত্রে লীগের পক্ষে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রায় অসম্ভব ছিল। সদস্যপদ প্রত্যাহারের প্রবণতা। লিগ অফ নেশনসে সদস্যপদ প্রত্যাহারের সুযোগ রেখেছিল, ফলে এই সুযোগে সামান্যতম অজুহাতে বহু দেশ তাদের সদস্যপদ প্রত্যাহার করেছিল। এর ফলে সদস্য সংখ্যা 66 থেকে 49-এ এসে দাঁড়িয়েছিল। সদস্যপদ প্রত্যাহারের এই প্রবণতা লীগের পতনের পথ প্রশস্ত করে। সমরাস্ত্র হ্রাসের ব্যর্থতা। অস্ত্র হ্রাসের বিষয়ে গুরুত্ব আরোপ করতে ব্যর্থ হয়, কিন্তু এই সময় হিটলার ক্ষমতায় আসার পর জার্মানি নতুন করে নিজেকে অস্ত্রসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত নেয়। ইতালি ও জাপান তার দৃষ্টান্ত অনুসরণ করে। লীগের ক্ষেত্রেও তার সাফল্য অর্জন করতে পারেনি এই দৃষ্টিকোণ থেকে। তোষণ নীতি। প্রকৃতপক্ষে ব্রিটেন, ফ্রান্স লীগের উপর কর্তৃত্ব বজায় রেখেছিল প্রথম থেকেই, কিন্তু এ দুটি দেশে জার্মানির প্রতি তোষণ নীতির কারণে জার্মানির আক্রমণাত্মক কার্যকলাপের বিরুদ্ধে লীগ কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। এটাও লীগের ব্যর্থতার অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়।
লিগ অফ নেশনসের বিলুপ্তি। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীতে পৃথিবীতে শান্তি স্থাপনের লক্ষ্যেই এই আন্তর্জাতিক সংস্থা হিসাবে লিগ অফ নেশনসের জন্ম হয়েছিল। কিন্তু এ আশা নিয়ে আন্তর্জাতিক সংগঠন হিসাবে লিগ অফ নেশনস জন্মগ্রহণ করলেও সে আশা পূরণে ব্যর্থ হয়েছিল এই সংস্থাটি। এর অন্যতম কারণ হিসাবে বলা যায় বৃহৎ শক্তির অনুপস্থিতি। এছাড়াও ইংল্যান্ড ও ফ্রান্স ছিল লিগ অফ নেশনসের চালিকা শক্তি। অনেক ক্ষেত্রেই এদের মন জুগিয়ে অন্য সদস্যদের চলতে হয়েছে। উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় যে জার্মানিতে যখন হিটলার ক্ষমতায় এলেন তখন জার্মানি পুনরায় নতুন অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে থাকলো, কিন্তু লিগ অফ নেশনস এর বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তাছাড়া লিগের গঠনতন্ত্র কার্যক্রম বহু ত্রুটি বিচ্যুতি থেকেই গিয়েছিল সব ক্ষেত্রে। লিগের সাধারণ সভা হতে কার্যত কোনো ক্ষমতাই ছিল না তাদের হাতে। লিগের অনেক ত্রুটিপূর্ণ কার্যকলাপের কারণে সোভিয়েত ইউনিয়ন লিগকে ধনতান্ত্রিক দেশসমূহের ক্লাব বলে আখ্যায়িত করেছিল। প্রভৃতি নানা কারণে লিগ অফ নেশনস এর বিলুপ্তি ঘটে। উপসংহার: মূলত বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে লিগ অফ নেশনসের জন্ম হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন সমগ্র বিশ্ব এর ভয়াবহতা সম্পর্কে হতবিহ্বল হয়ে পড়েছিল, ঠিক তখনই চিন্তাশীল ব্যক্তিরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংগঠন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। এর ফলে আন্তর্জাতিক সংগঠন হিসাবে লিগ অফ নেশনস এর আত্মপ্রকাশ ঘটে। কিন্তু যে স্বপ্ন, প্রত্যাশা, উদ্যম নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়ন করা লিগ অফ নেশনসের পক্ষে অসম্ভব হয়েছিল। বিশ্ব থেকে যুদ্ধভীতি দূর করে শান্তি প্রতিষ্ঠা করা লিগ অফ নেশনসের পক্ষে সম্ভব হয়নি। লিগ অফ নেশনসের সবচেয়ে বড় ঘাটতি ছিল এর নিজস্ব কোনো বাহিনী ছিল না। এটা এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না। লিগ অফ নেশনস বিশ্বকে পুরোপুরি নিরস্ত্রকরণ করতে সক্ষম হয়নি। এর বাস্তব উদাহরণ হচ্ছে জার্মানি। লিগ অফ নেশনস এর সদস্য রাষ্ট্র সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। এটা কার্যক্ষেত্রে গুরুত্বহীন হয়ে পড়ে। এই লিগ অফ নেশনসের ব্যর্থতার পর মনে করা হয়েছিল পৃথিবীর বুকে আর কোনো আন্তর্জাতিক সংগঠন গঠন করে তার সফলতার মুখ দেখতে পারবে না। কিন্তু এর বিলুপ্তির মধ্য দিয়ে জাতিসংঘের আবির্ভাব ঘটে। লেখক এই অধ্যায়টি লেখার ক্ষেত্রে যে সকল সহায়ক গ্রন্থের সাহায্য নিয়েছেন: আন্তর্জাতিক সংগঠন, শাহ আলম, ঢাকা 1996। আব্দুল লতিফ খান, আন্তর্জাতিক সংগঠন ও কার্যাবলী, ঢাকা 1995। অতুল চন্দ্র রায় ও প্রণব কুমার চট্টোপাধ্যায়, আধুনিক ইউরোপের ইতিহাস, কলিকাতা 1999। ল্যাংসাম, দ্য ওয়ার্ল্ড সিন্স 1919। এরই মধ্যে শেষ হয়ে গেল বিশ্ব রাজনীতির 100 বছর বইটির 4র্থ অধ্যায়। আমাদের এই পাঠ আপনাদের কেমন লাগছে সেটা আপনারা আপনাদের মতো করে জানান দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।